বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় এবং সাম্প্রতিক নানা বিষয়ের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার। সেই সংস্কার কোন কোন খাতে দরকার, কেন দরকার, অতীতের সংস্কারগুলোর সুফল বা কুফল কী, এইসব নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ, যিনি এখন নিয়মিত পত্রপত্রিকায় লেখালেখি করেন এবং বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কথাবার্তা বলেন। স্বাগত আপনাকে মিস্টার ইকতেদার আহমেদ। নানা রকমের রিফর্মস নিয়ে কথা বলা হচ্ছে এবং আপনি যেহেতু জুডিশিয়ারির ভেতরকার একজন মানুষ দীর্ঘদিন যাবৎ এবং এখন এই বিষয়ে লেখালেখি করেন, কাজ করেন, আমি আলোচনাটা শুরু করতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তত 8টি বিষয় মেনশন করেছেন তিনি একাধিকবার, যে জায়গাগুলোতে তারা কাজ করতে চান, সংস্কার করতে চান। তার মধ্যে জুডিশিয়ারি একটি অন্যতম জায়গা। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আসলে এই জুডিশিয়ারির রিফর্মসটা কিভাবে হতে পারে, কি ধরনের রিফর্মস দরকার, বা এখন অনেক ক্ষেত্রে আমরা অনেকেই বলছেন বা বলবার চেষ্টাও আমরা কেউ কেউ করছি যে আসলে আমাদের সব কিছুর একটা পুনর্গঠন দরকার, রিকনস্ট্রাকশন দরকার। যেভাবে আছে, যেভাবে চলছিল এভাবে আসলে চলবে না, অনেক কিছু আমূল বদলে দিতে হবে, অনেক কিছু অনেক খোল নলচে পাল্টে ফেলতে হবে। সো আমরা যদি জুডিশিয়ারি নিয়ে শুরু করি, আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আপনি কি মনে করেন। দেখুন, বাংলাদেশে তো যে বিচার বিভাগ, যেটা বিচার বিভাগ দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছিল উচ্চ আদালত আর একটা হচ্ছিল অধস্তন আদালত। তো উচ্চ আদালত হচ্ছে আবার যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এই দুটি বিভাগ সমন্বয়ে গঠিত। এখন উচ্চ আদালতের যে বিচারক যারা এই যে নিয়োগপ্রাপ্ত হন, তারা হচ্ছিল সাংবিধানিক পদধারী। তো তাদের যোগ্যতার বিষয়ে যেটা সংবিধানে বলে দেওয়া আছে যে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তাকে এই যদি আইনজীবী হয় সেক্ষেত্রে হচ্ছিল সুপ্রিম কোর্টে 10 বছরের আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে, এবং যদি অধস্তন আদালতের বিচারক হয় সেক্ষেত্রে অধস্তন আদালতে 10 বছর বিচারিক পদে কর্ম করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছিল যে বলা আছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইবড বাই ল মেড বাই পার্লামেন্ট, অর্থাৎ সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা অন্য যে সকল যোগ্যতা নির্ধারণ করা হবে ওই যোগ্যতা। তো এখন আপনি দেখেন বিচার বিভাগের সর্বনিম্ন পদ হচ্ছে হলো সহকারী জজ। এটা হচ্ছে হলো যে আমাদের যে এই যে এখনকার যে বিচার বিভাগ, কিন্তু যে 1 নভেম্বর 2007 পূর্ববর্তী বিচার বিভাগের সর্বনিম্ন পদ ছিল হচ্ছে হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার। প্রশাসনের যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারাই তখন ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা এক্সারসাইজ করতো। এখন ম্যাজিস্ট্রেট নামে স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট কোনো পদ নাই, এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা ভেস্ট করা হয়। আগে ভেস্ট করা হতো অ্যাসিস্ট্যান্ট কমিশনারদেরকে, এখন ভেস্ট করা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট জাজদেরকে। ওরাই হচ্ছিল ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা এক্সারসাইজ করে। এখন হচ্ছিল এই অ্যাসিস্ট্যান্ট জাজ অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে আপনার একটা যোগ্যতা নির্ধারণ করে দেওয়া আছে যে আপনার যদি অল থ্রু সেকেন্ড ক্লাস না থাকে এবং অ্যাসিস্ট্যান্ট জাজের ক্ষেত্রে যদি LLB যদি না থাকে, দেন ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ আইদার অ্যাসিস্ট্যান্ট জাজ অর অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ক্ষেত্রে হচ্ছিল পাবলিক সার্ভিস কমিশন, আর অ্যাসিস্ট্যান্ট জাজের ক্ষেত্রে হচ্ছিল জুডিশিয়াল সার্ভিস কমিশন। কিন্তু এটা কিন্তু আগে 2000 খ্রিস্টাব্দের আগে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট জাজরাও কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতো। যেমন আমি 1981 সালে বিচার বিভাগে সহকারী জজ হিসেবে যোগদান করেছি, আমরা তখন কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি। দ্যাট ইজ অলসো এ কনস্টিটিউশনাল বডি, আপনি নিশ্চয়ই জানেন। তো এখন আপনি বিচার বিভাগের নিম্নতম পদের যোগ্যতা নির্ধারণ করে দিলেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা সাংবিধানিক সংস্থা দ্বারা তাদের মেধা যাচাই হয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সেটা 1200 মার্কসের রিটেন পরীক্ষা, 200 মার্কসের ভাইবা, তারপরে তারা চাকরিতে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে যদি 100 পদ থাকে, দেখা যাচ্ছে যে 2000 প্রার্থী পরীক্ষা দিচ্ছেন, সেখান থেকে দেখা যাচ্ছে যে রিটেনে 400 পাস করছে, তারপরে ভাইবাতে এসে দেখা গেল যে 100 পদ পূরণ করলো, বা অনেক সময় দেখা যাচ্ছে যে 100 পূরণ করে না। কিন্তু উচ্চ আদালতের বিচারকের ক্ষেত্রে আপনি দেখেন যে বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী 53 বছর অতিক্রান্ত হলো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যোগ্যতা নির্ধারণী আইন প্রণয়ন করা হয় নাই। এবং এই আইন প্রণয়ন না করার কারণে দেখা যাচ্ছে যে উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই পত্রপত্রিকায় এই ব্যাপারে অনেক লেখালেখি হয়েছে যে দেখা যাচ্ছে যে সহকারী জজের নিম্নের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও কিন্তু উচ্চ আদালতে বিচারক পদে আসীন হয়েছেন। কিন্তু এটা কিন্তু আপনার যে এই যে মরাল এবং এথিক্যাল সেন্স, এটা তো কোনোভাবেই তো সমর্থনযোগ্য না। যে আপনি তো একটা বেঞ্চ মার্ক করে দেওয়া আছে যে অধস্তন আদালতের নিম্নতম পদ, ওই পদের যে
কোয়ালিফিকেশান ওই পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে তার থেকে নিম্নের কোনো ব্যক্তিকে তো আপনি উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ দিতে পারবেন না। এখন উচ্চ আদালত হচ্ছিল অধস্তন আদালতে হচ্ছিল আপিল আদালত, এবং উচ্চ আদালতকে আপনার সংবিধানের 109 আর্টিকেল 109 অফ দি কনস্টিটিউশন, সেখানে সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ব্যাপারে বিশ্বব্যাপী যে স্বীকৃত নিয়ম সেটা হচ্ছিল সুপিরিয়র শ্যাল কন্ট্রোল দি ইনফেরিয়র। তাহলে যারা হচ্ছিল মানে সুপিরিয়র মানে হচ্ছিল যাদের হচ্ছিল অনেক উচ্চ গুণাবলীর অধিকারী, যারা তারা নিম্ন গুণাবলীর অধিকারী ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করবেন। তো এখন আপনি এটা আশ্চর্য হয়ে যাবেন যে এখন পর্যন্ত এই যে যোগ্যতা নির্ধারণী আইন না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় আইনজীবী বা আমাদের বিচার বিভাগ থেকে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, এবং সেখানে মেধা, যোগ্যতা, দক্ষতা এগুলোর কোনো মূল্যায়ন নাই। আগে আমরা দেখেছি যে বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী যে অধস্তন বিচার বিভাগ থেকে যখন নিয়োগ দেওয়া হতো, আমাদের তো একটা গ্রেডেশন লিস্ট আছে। ওই গ্রেডেশনটা করা হয় হলো যে ওই পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষা নেয়, ওই পরীক্ষার মাধ্যমে কিন্তু এই গ্রেডেশনটা নেওয়া হয়। তো তাহলে একজন কর্মকর্তা তো ওই যে পাবলিক সার্ভিস কমিশন বা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যে পরীক্ষা হয়, সেখানেই কিন্তু তার যোগ্যতা স্বাক্ষর রাখেন বা যোগ্যতার প্রমাণ রাখেন, এবং সেই অনুযায়ী এই গ্রেডেশনটা হয়। তো আমরা দেখলাম যে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে অধস্তন আদালত থেকে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে 205 জনকে পর্যন্ত অতিক্রান্ত করা হয়েছে। এখন 205 জনকে অতিক্রান্ত করে আপনি যদি 206 নম্বরকে উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেন, সেক্ষেত্রে তো আপনাকে তো অবশ্যই যে আপনি যেই সামারি দিবেন, সামারিতে তো আপনাকে জাস্টিফাই করতে হবে যে এই 205 জন মেধা, সততা, দক্ষতা এবং যোগ্যতার বিচারে ওই 206 নম্বর থেকে নিম্নের, এবং সেজন্য এই 205 জনকে অতিক্রান্ত করে আমি 206 নম্বরকে উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ করলাম। এই ধরনের জাস্টিফিকেশন যদি না থাকে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত, জড়িত হচ্ছে হলো প্রধান বিচারপতি, জড়িত হচ্ছিল প্রধানমন্ত্রী, জড়িত হচ্ছিল আইনমন্ত্রী, এবং জড়িত হচ্ছিল রাষ্ট্রপতি, এবং তাদের সারা জীবনের যে পুণ্য, ওই পুণ্য, সকল পুণ্য এই একটা অন্যায়ের কাছে কিন্তু বিলীন হয়ে যাবে। আপনি তো একটা লোকের দক্ষতা আছে, মেধা আছে, যোগ্যতা আছে, আপনি কেন বিনা কারণে তাকে অতিক্রান্ত করবেন? এটা হচ্ছিল একটা বিষয় যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে হচ্ছে হলো রাজনৈতিক বিবেচনাই হচ্ছে হলো মুখ্য। এখন রাজনৈতিক বিবেচনা যদি মুখ্য হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছিল মেধাবী, যোগ্য, দক্ষ ব্যক্তিকে উচ্চ আদালতে অধিকাংশ ক্ষেত্রেই আপনি হয়তো নিয়োগদানে ব্যর্থ হবেন। কতিপয়ের ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে 5, 7, 10 জন ভালো হতে পারে, যেমন বর্তমান প্রধান বিচারপতি বা বর্তমান অ্যাপিল বিভাগেও একজন আছেন, এরা কিন্তু খুবই মানে মেধাবী, দক্ষ, এবং বর্তমান প্রধান বিচারপতিকে আপনি ভারত বা পাকিস্তানের প্রধান বিচারপতি বা শ্রীলঙ্কার প্রধান বিচারপতির সাথে তুলনা করতে পারেন, যে তাদের মতো কিন্তু উনি পাশ্চাত্যের খুব যে এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার অনার্স বা তার মাস্টার্স বা পিএইচডি সম্পন্ন করেছেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা দেখি যে উচ্চ আদালতের বিচারকরা এই ধরনের গুণাবলী সম্পন্ন। তো এই ধরনের গুণাবলী সম্পন্ন ব্যক্তিরা যদি উচ্চ আদালতে আসেন, সেক্ষেত্রে কিন্তু উচ্চ আদালতের মর্যাদা যেমন বৃদ্ধি পায়, দেশেরও কিন্তু সমভাবে মর্যাদা বৃদ্ধি পায়। এখন আপনি দেখেন এই যে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে 2 classes of persons have been made eligible to be the judges of the Supreme Court. One class is advocate and another class is judges of the subordinate court. তো এখন যদি 2 ধরনের ব্যক্তিকে আপনি যোগ্য করেছেন, তাহলে যে কোনো নিয়োগ যদি হয়, তাহলে আপনি যখনই whenever there is any appointment, আপনি 50% নেবেন হচ্ছে লয়ারের থেকে, 50% নেবেন হচ্ছে হলো এই সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে। কিন্তু এটা দেখা গিয়েছে একমাত্র হচ্ছিল সামরিক শাসক এরশাদ, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং আওয়ামী লীগের যে 1996 থেকে 2001 পর্যন্ত তারা এটাকে ফলো করার চেষ্টা করেছে, পরবর্তীতে কিন্তু এটাকে আর অনুসরণ করা হয় নাই। দেখা গেছে যে আইনজীবী থেকে 80% নিয়োগ দেওয়া হচ্ছে, এবং সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে 20% নিয়োগ দেওয়া হচ্ছে। এখন আইনজীবী থেকে যদি আপনি 80% নেন, আমাদের তো হচ্ছিল মানে একটা দেশ, আমাদের তো এখানে কোনো প্রভিন্স নাই। এখন ভারতে আপনি একটা রাজ্য থেকে আপনি হাইকোর্টের জাজ নিয়োগ দিলেন, ওদের যে প্রভিন্সিয়াল যে বা রাজ্যের যে হাইকোর্ট আছে, তারপরে তাকে নিয়োগ পরবর্তী আপনি অন্য রাজ্যে বদলি করে দিলেন। এখন এখানে দেখা যাচ্ছে যে যিনি এখানে ঢাকাতে আমাদের যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, তাকেই হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হচ্ছে বা বিচারক পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং নিয়োগ পরবর্তী দেখা যাচ্ছে যে তার তো একটা থাকে যে এই সেরেস্তা থাকে, বা তার যে এই সাবঅর্ডিনেট তো অনেক, তার সেরেস্তায় তো অনেক আইনজীবী থাকে।
তখন ওই ক্ষেত্রে তো তার জন্য তো হচ্ছিল ন্যায়নিষ্ঠভাবে কাজ করা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে যায়। তো এই সকল বিষয় বিবেচনা নিয়ে আমাদের দেশে যে আমাদের যে ইউনিটারি স্টেট এবং এখানে হচ্ছে হলো আমাদের যে এই উচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানেও আছে, কিন্তু যে আর্টিকেল 44 সাব আর্টিকেল 2, তো সুপ্রিম কোর্টে সেখানে বলা আছে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে হাইকোর্ট বিভাগ যে রিটের ক্ষেত্রে যে সকল ক্ষমতা প্রয়োগ করে 5 ধরনের রিট আছে, তো ওই ক্ষমতা মানে সংসদ আইনের দ্বারা অপর কোনো আদালত, এখানে অপর কোনো আদালত বলতে জেলা জজ আদালতকে বোঝানো হয়েছে। এখন আপনি দেখেন আমাদের সুপ্রিম কোর্টে এবং অধস্তন আদালত সহ বিচারাধীন মামলার সংখ্যা হচ্ছিল মোর দেন 42 লাখ। এখন এই 42 লক্ষ মামলা আপনি যদি এখনকার যে এক্সিস্টিং যে আমাদের যে জনবল আছে এই জনবল দিয়ে আপনি নিষ্পত্তি করতে চান, সেখানে হয়তো এগুলো নিষ্পত্তি করতেই হয়তো আপনার হয়তো 50 বছর লেগে যাবে। তারপরে তো আবার তো নতুন মামলা, এই টাইমের মধ্যে তো নতুন মামলা আসবে, তাহলে তো মামলার যে জট অথবা ব্যাকলগ অফ যে কেসেস, এটা থেকে তো আপনি পরিত্রাণ বা নিষ্কৃতি তো কখনো তো পাবেন না। তাহলে এটা থেকে পরিত্রাণ বা নিষ্কৃতি পেতে হলে আপনাকে এটাকে সায়েন্টিফিক মেথড ইভলভ করতে হবে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেভাবে যে এই ধরনের মামলার আধিক্য থেকে মুক্তি পেয়েছে, আমাদেরকেও কিন্তু ওই ধরনের কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমি অস্ট্রেলিয়াতে দেখে এসেছি, আমি যখন সুপ্রিম কোর্টে ছিলাম চিফ জাস্টিস আমরা অস্ট্রেলিয়াতে গিয়েছি, তো সেখানে আমরা দেখেছি যে তাদের যত রিটায়ার্ড জাজ আছে প্রত্যেকটা রিটায়ার্ড জাজকে তারা আবার রিএমপ্লয়মেন্ট দিয়ে দেয়, এবং সেটা হচ্ছে হলো ওই যেগুলো হচ্ছে হলো এজ ওল্ড কেস ওগুলো ডিসপোজালের ব্যাপারে সেম থিং ভারতও এটা অ্যাপ্লাই করেছে, এবং এটা অ্যাপ্লাই করে তারা কিন্তু তাদের এই ব্যাকলগ ব্যাকলগ কিন্তু কনসিডারেবল স্টেজে তারা কিন্তু নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। পাকিস্তানও এটা করেছে, শ্রীলঙ্কাও কিন্তু এটা করেছে, কিন্তু আমাদের দেশে এটা করা হচ্ছে না। এটা আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রেও করতে পারি, দেওয়ানি মামলার ক্ষেত্রেও করতে পারি। যেমন আরবিট্রেশন, যেটা আমাদের যে একটা আরবিট্রেশন আইন আছে, তো পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আরবিট্রেশনের মাধ্যমে যে মামলা নিষ্পত্তি করা হয় এটাকে বলা হয়েছিল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, আনসিস্টারাল মডেল বলে এটাকে, ইউনাইটেড নেশনসের যে কমিশন অন আর কি ইউনিফর্ম ল যেটা। তো সেখানে দেখা যাচ্ছে যে এই আরবিট্রেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের এই যে সিভিল ডিসপিউট যেটা ওটার অধিকাংশ মামলায় কিন্তু আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে আমাদের মানুষকে যদি সচেতন করতে পারি এবং সবাই যদি আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তিতে আগ্রহী হয়, এখানে হচ্ছে দুই পক্ষ সম্মত হলেই কিন্তু যে কোনো দেওয়ানি মামলা বা সিভিল ডিসপিউট ইউ ক্যান ডিসপোজ অফ থ্রু আরবিট্রেশন। তো এটা একটা দিক। আবার আমাদের ক্রিমিনাল কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে কম্পাউন্ডেবল অর্থ হচ্ছিল অনেক মামলা আছে হচ্ছিল আপোষযোগ্য, আর কিছু কিছু মামলা আছে হচ্ছিল আদালতের অনুমতি নিয়ে আপোষযোগ্য। তো এই সকল মামলাও কিন্তু যদি আমাদের রাষ্ট্রের নির্বাহী কর্তৃপক্ষ থেকে বা আমাদের যে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে যদি এই ব্যাপারে যদি পদক্ষেপ নেওয়া হয় বিকল্প পদ্ধতিতে সিভিল এবং ক্রিমিনাল মামলা নিষ্পত্তির এবং রিটায়ার্ড জাজদেরকে যদি কাজে লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো ধরনের সফলতা পেতে পারি। সো আপনি অনেকগুলো কাজের কথা বলেছেন যেগুলো করা দরকার, এক ধরনের রিফর্মসের কথা আপনি বলছেন, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন যে এই কাজগুলো করবার কতটা আইনি নৈতিকটা বোঝাই যায়, নৈতিক বৈধতা অবশ্যই আছে, এই সরকারের আছে, এবং সেই কাজটা তারা করলে সেটা সাস্টেইনেবল হবে কিভাবে, বা তাদের কাজগুলোর বৈধতা আসলে কে দিবে? না, এগুলো করতে তো ধরেন আমাদের যে এক্সিস্টিং যে আমাদের যে ফ্রেমওয়ার্ক যেটা আছে বা এক্সিস্টিং কনস্টিটিউশনের যে আছে, যে বিধিবিধান আছে, সেটার আওতায় কিন্তু আমরা করতে পারি। যেমন আমি তো বললাম যে ওই যে সংবিধানে তো এটা বলে দেওয়া আছে যে যোগ্যতা নির্ধারণী আইন এটা করবে, সংসদ করবে, খালি যোগ্যতা নির্ধারণী আইনের কথা বলা আছে কিন্তু আইনটা করা হয় নাই। তো এই আইনটা করলেই তো ধরেন আপনি ভালো বা যোগ্য ব্যক্তিকে আপনি উচ্চ আদালতের বিচারে করবে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আমি যে রেজিস্ট্রার জেনারেল থাকাকালীন চিফ জাস্টিসকে নিয়ে আমরা ইয়েতে গেলাম, এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে গেলাম এবং আমরা কানাডায় গেলাম। তো সেখানে আমরা দেখলাম যে তাদের যে উচ্চ আদালতে বিচারকদের হলো যে নিম্নতম যোগ্যতা নিম্নতম যোগ্যতা LLM বেসড গ্রেড, অর্থাৎ LLM বেসড গ্রেড ছাড়া ওরা হলো উচ্চ আদালতে বিচারক পদে কনসিডারই করে না। আর অধস্তন আদালতের ক্ষেত্রে হলো সেখানেও LLM মিডিয়াম গ্রেড। তো আমরা যদি এই ধরনের বেঞ্চমার্ক যদি করে দিই, তাহলে তো আমাদের বর্তমান প্রধান বিচারপতির মতো বা আপিল বিভাগে আরও একজন বিচারপতি আছেন, ওনার নাম খুব সম্ভব জুবায়ের, আমি অন্যান্যদের সম্বন্ধে জানি না, তো এরা LLB অনার্স, LLM এবং হায়ার ডিগ্রি, এই ধরনের বিচারক কিন্তু আমরা উচ্চ আদালতে
পাবো, বা আমাদের আইনজীবীদের মধ্যেও বা আমাদের অধস্তন আদালতে যারা আছে এদের মধ্যেও কিন্তু অনেক যোগ্য, মেধাবী এবং উপযুক্ত ব্যক্তি আছে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে হয়তো তাদের ওই যে রাজনৈতিক যে ব্যাকিং যেটা ওইটা না থাকার কারণে কিন্তু তারা হচ্ছে কনসিডার্ড হয় না আর কি। তো এইসব কারণেই আপনি যদি সৎ, মেধাবী, দক্ষ এবং যোগ্য লোক যদি নিতে পারেন, তাহলে বিচার বিভাগই দেখা যাবে যে বিচার বিভাগ স্বমহিমায় উদ্ভাসিত হবে এবং তারা হচ্ছে তাদের নিজস্ব যোগ্যতার দ্বারাই কিন্তু বিচার বিভাগ সংক্রান্ত যত সমস্যা আছে তারা সমাধান করতে পারবে এবং বিচার বিভাগের প্রতি যে মানুষের যে অনাস্থা, এই অনাস্থা অনেকাংশেই কিন্তু লাঘব হবে বা দূর হবে। কিন্তু সরকারের এই কাজগুলোর একটা আনুষ্ঠানিক বৈধতা দরকার এবং সরকারেরও বৈধতা দরকার। সাধারণভাবে আমরা ধরে নিতে পারি যে এই সরকারের বৈধতা, আনুষ্ঠানিক বৈধতা, যে সুপ্রিম কোর্ট একভাবে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে তাদেরকে এন্ডোর্স করেছে, সেটা পরবর্তী পার্লামেন্ট থেকে হতে হবে যদি আমার ভুল না হয়ে থাকে। কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে থাকাই, যে 111-এর যে সরকার ছিল 2007-08-এর, সেই সরকার কি বৈধতা দিয়েছিল পার্লামেন্ট? এখন আপনি দেখেন যে 111-এর যে সরকারটা, ওই সরকারের আগেও কিন্তু আরেকটা সরকার ছিল, এই সেটা হচ্ছিল ওই যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত যে এই বিকল্প দেওয়া ছিল, ইয়াজউদ্দিন সাহেবকে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়, তখন তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত সকল বিকল্প নিঃশেষিত না করেই কিন্তু হি জাম্প আপন দি এই চিফ অ্যাডভাইজার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি হয়ে গেলেন আর কি। এবং পরবর্তীতে ওই তত্ত্বাবধায়ক সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দ্বারা রিপ্লেসড হলো। এখন এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু এই আওয়ামী লীগ সরকার বৈধতা দেয় নাই, যদিও আওয়ামী লীগ ওই 2008 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ওই নির্বাচনে তাদের বৈধতা দেওয়ার মতো 2/3 মেজরিটি তাদের ছিল। এবং আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে দিদেন প্রাইম মিনিস্টার উনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময়, অর্থাৎ দেশ ত্যাগ করার সময় এয়ারপোর্টে উনি বলে গিয়েছিলেন যে এই সরকারটি, অর্থাৎ 111 গভর্নমেন্ট, এটা আমাদের আন্দোলনের ফসল এবং তাদের সব কর্মকাণ্ডকে আমরা বৈধতা দান করব। কিন্তু পরবর্তীতে উনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন এবং বৈধতা দিলেন না। কীভাবে উনি বৈধতা দিলেন? ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক আপিল যে মামলাটি ছিল, এই মামলাটি যখন আপিল বিভাগে এই মামলাটির যখন শুনানি হয়, তখন অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় বিচারপতি খায়রুল হক একটা প্যারা লিখে দিলেন যে ওই সরকারের কর্মকাণ্ড বৈধ। এখন ওই যে ওই রিট মামলা, যেটা এই রিট মামলাটা দায়ের হয়েছিল 1999 সালে, তখন তো এটা ইট ইজ নট ইভেন ইন দি উম অফ দি মাদার, মাতৃগর্ভে হতো না এই তত্ত্বাবধায়ক সরকারটা। রিট মামলার জন্ম 1999 সালে, আর তত্ত্বাবধায়ক সরকারের জন্ম হলো এই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জন্ম 2007 সালে। তো 2007 সালের এই তত্ত্বাবধায়ক সরকারকে, এটা তো ইট ওয়াজ নট ইস্যু বিফোর দি অ্যাপিল তো এটা কোনো ইস্যু ছিল না। এটাকে আমি সেজন্যই বললাম যে অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় এটাকে বৈধতা দেওয়ার প্রয়াস দেওয়া হয়েছে, এই বৈধতা আইনসিদ্ধ না। তাহলে যদি 2008 সালের যে নির্বাচন এবং 2008 সালের যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেটা যদি অবৈধ হয়, ওটার ধারাবাহিকতায় 2014, 2018 এবং 2024 এই তিনটে সরকারও কিন্তু অবৈধ। আর তাছাড়াও এই যে 2014 যে সরকারটি আছে, সেটা হলো যে আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে ওই সরকারের 154টি আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এখন সংসদ গঠন বিষয়ক যে সংবিধানের যে ধারা, সেটা হচ্ছিল আর্টিকেল 65 সাব আর্টিকেল 2। তো সেখানে বলা আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বে নির্বাচিত 50, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তাহলে একটা সংসদের যদি 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, তাহলে ওই সংসদ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 এর স্পিড দ্বারা গঠিত কিনা এটা তো আপনি সহজেই তো অনুমান করতে পারেন। তো ওই সংসদটা অবৈধ ছিল। পরবর্তীতে যে 2018 সালে যে নির্বাচনটি হয়েছে, আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল। এটা আমাদের বাংলাদেশের মানে সামগ্রিক জনগোষ্ঠী এবং বিদেশের যারা যে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিলেন, তারা সবাই এটা প্রত্যক্ষ করেছেন। আর এরপরে আমরা দেখলাম যে 2024-এ যে নির্বাচন হয়েছে, সেখানে তো কি বলা হয়, আমি আর ডামি এরকম। তো এই তিনটা নির্বাচনের কোনোটিই কিন্তু অর্থাৎ ভাবে যে মানে সংবিধানের বিধান অনুযায়ী বা আইনের বিধান অনুযায়ী, আইনের বিধান মানে হচ্ছিল গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে বলে দেওয়া আছে যে নির্বাচন কখন হবে, কিভাবে ভোট গ্রহণ হবে,
প্রার্থীরা এই যে মনোনয়নপত্র কখন দাখিল করবেন, কিভাবে দাখিল করবেন, সব কিছুই কিন্তু সেখানে বিস্তারিত বলে দেওয়া আছে, কিন্তু এগুলো কোনো কিছুই কিন্তু অনুসরণ করা হয় না। বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর কি আর কোনো না, ত্রয়োদশ সংশোধনী যেটা বাতিল করেছে এখন আদালতের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে এটা হলো যে আদালত যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো, আদালত কর্তৃক বাতিলের পূর্বেই কিন্তু তারা এই যে সংসদ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। এখন আদালত কর্তৃক যে এই তত্ত্বাবধায়ক সরকারটা যে অবৈধ ঘোষণা করলো বা বাতিল করলো, তো সেখানে আপনি দেখেন যে আমাদের যে এই সংসদ ছিল, সংসদ কিন্তু একটা স্পেশাল কমিটি করা হয়েছিল, স্পেশাল পার্লামেন্টারি কমিটি, 15 মেম্বার্স স্পেশাল পার্লামেন্টারি কমিটি। সেখানে তারা দেশের 104 জন বিশিষ্ট নাগরিকের সাথে মত বিনিময় করলেন এবং মত বিনিময় পরবর্তী তারা তাদের সুপারিশ প্রণয়ন করলেন এবং তাদের মতামত দিলেন এবং সেখানে তারা বললেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 3 মাসের জন্য থাকবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীন প্রতিটি অর্থাৎ একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা হচ্ছিল আওয়ামী লীগের সংসদীয় কমিটির সুপারিশ এবং রিপোর্ট। তো এই রিপোর্টটা যখন তারা তো এই রিপোর্ট জাতির সামনে তারা পেশ করলো, উপস্থাপন করলো, তার পরের দিনই কিন্তু এই রিপোর্টটা তারা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলো এবং প্রধানমন্ত্রী এটাকে এই নাকচ করে দিলেন। নাকচ করে দিয়ে তিনি হলো এই এটা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিলের যে ওই বাতিলের পক্ষে তার অবস্থান ব্যক্ত করলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আদালতের মাধ্যমে এটা বাতিল করা হলো। এখন আদালতের মাধ্যমে যে বাতিল করা হলো সেখানে হয়েছিল অ্যামিকাস কিউরি, অর্থাৎ আদালতের বন্ধু ছিল 8 জন। 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জনই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বহালের সপক্ষে মতামত দিয়েছিলেন। এরপরে যে অ্যাটর্নি জেনারেলের যে টিম, অ্যাটর্নি জেনারেল এবং তার টিম, এরা 10 সদস্য বিশিষ্ট একটা বিশেষজ্ঞ টিম ছিল। অ্যাটর্নি জেনারেল তো রাষ্ট্রের মুখ্য আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল সহ তার টিমের সকল আইনজীবী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সপক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে। এরপরে আপনি আসেন হচ্ছিল সংক্ষিপ্ত আদেশ। সংক্ষিপ্ত আদেশে আপিল বিভাগের 6 জন বিচারক এবং প্রধান বিচারপতি, মোট 7 জন বিচারকের সকলেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত ব্যক্ত করে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং আগামী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোনো বিচারক থাকতে পারবে না। এই অবজারভেশন দিয়ে তারা তাদের এই সংক্ষিপ্ত আদেশ তারা দিলেন। এই যে 7 জনের হচ্ছিল সর্বসম্মত আদেশ। কিন্তু এরপরের 16 মাস পরে আমরা দেখলাম যে যখন পূর্ণাঙ্গ রায়টি দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায়ের থেকে আমরা দেখা গেল যে 3 জন বিচারক বিচ্যুত হয়ে গেলেন। তারা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, আর 3 জন বললেন যে তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকবে, আর 1 জন বললেন যে প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের বিচারক ওরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবে না। বলেন যে বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট করা যাবে না, বিচার বিভাগকে সংশ্লিষ্ট করা যাবে না। তাহলে এটা হলো যে দেখা যাচ্ছে যে এই 3:3 ডিভাইডেড রায়। তারপরে আপনার ধরেন এই যে 16 মাস পরে যে রায় দিল, এখন যে কোনো আদালতের রায় ঘোষণার ব্যাপারে যে আমাদের যে এই সিআরপিসি এবং সিপিসি অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি মামলা এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন রুল, সেখানে সব জায়গায় কিন্তু বলে দেওয়া আছে যে আপনাকে রায় দিতে হবে হয়েছিল প্রকাশ্য আদালতে, ওপেন কোর্টে। এখন ওপেন কোর্টে হু ইজ এলিজিবল টু সিট ইন দি ওপেন কোর্ট? একজন সিটিং জাজ তিনি প্রকাশ্য আদালতে বা ওপেন কোর্টে বসতে পারেন। এখন একজন ব্যক্তি যদি অবসর গ্রহণের 16 মাস পরে তিনি যদি রায় দেন এবং তার ওই রায় যদি দেখা যায় যে সংক্ষিপ্ত আদেশের সাথে রায়ের যে পরবর্তীতে তিনি যে রায় দিলেন রায়ের আদেশের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ফারাক বা পার্থক্য, তাহলে ওই রায় তো আইনের দৃষ্টিতে তো গ্রহণযোগ্য না। তো এখানে কিন্তু সেটাই হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে উচ্চ আদালত বা অধস্তন আদালত বলেন, কোনো আদালতের বিচারকের অবসর পরবর্তী রায় দেওয়ার এবং রায়ে স্বাক্ষর দেওয়ার কোনো সুযোগ নাই। রায় তাকে অবশ্যই তিনি যখন বিচারক পদে আসেন তখন তাকে রায় ঘোষণা করতে হবে এবং তিনি আদালতে বসেই কিন্তু রায়ে স্বাক্ষর করতে হবে। পরবর্তীতে তিনি যদি স্বাক্ষর করেন এটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। আপনি রায় ঘোষণার পরে আপনি খালি 2টি কাজ করতে পারেন। একটা হচ্ছিল যদি আপনার রায়ের মধ্যে যদি কোনো ধরনের যদি এটাকে বলা হয়েছিল ক্লারিক্যাল মিস্টেক, করণিক ভুল অথবা অ্যাক্সিডেন্টাল স্লিপ, এটার বাংলা হচ্ছিল আকস্মিক ফসকান। অ্যাক্সিডেন্টাল স্লিপ মানে আপনি কম্পিউটারে টাইপ করছেন, একটা শব্দ বাদ পড়ে গিয়েছে বা একটা বানান ভুল হওয়ার কারণে এটার মিনিং হয়তো ভিন্ন অর্থ হয়ে গিয়েছে, তাহলে অনলি আপনি হচ্ছিল ক্লারিক্যাল মিস্টেক অর অ্যাক্সিডেন্টাল স্লিপ, এটা যদি থেকে থাকে সেটার আপনি নিবারণ করতে পারেন। কোনো কিছুই কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন না। কিন্তু আমরা এখানে দেখা গেল যে
আমাদের রায় ঘোষণার 16 মাস পর তিনি পূর্ণাঙ্গ রায় দিলেন এবং পূর্ণাঙ্গ রায়ের সাথে দেখা গেল যে সংক্ষিপ্ত রায় যেটা সেটা হচ্ছে হলো অনেক পার্থক্য। এখন আপনি আসেন যে আমাদের যে এই ত্রয়োদশ সংশোধনী বাতিল পরবর্তীতে ওনারা পঞ্চদশ সংশোধনী প্রণয়ন করলেন। এখন আমাদের যে এই সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই গণভোটের বিধানটা প্রবর্তন করা হয়েছিল যে জাতীয় গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে। এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল, হ্যাঁ, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল করা হলেও আবার এই গণভোটটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে গণভোটের বিধান প্রবর্তিত হয়েছিল দ্বাদশ সংশোধনীর দ্বারা এটাকে সীমাবদ্ধ করা হয়। দ্বাদশ সংশোধনী কিন্তু বাতিল হয় নাই। তাহলে পঞ্চদশ সংশোধনী বাতিল পূর্ববর্তী এটা বাতিল হবে কি হবে না অবশ্যই কিন্তু গণভোটের আয়োজনের যে আবশ্যকতা ছিল সেটা কিন্তু তারা করে নাই। ওই কারণেও কিন্তু এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তারা যে এই সংবিধান সংশোধন করলেন ওই সংশোধনীটিও কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিতর্কের আবর্তে পতিত হয়। আপনাকে আরেকটা বিষয় বলি, যেমন পৃথিবীর অন্যান্য দেশে যে উচ্চ আদালতের বিচারকদের সকল ধরনের প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্য এই তাদেরকে এটাকে বলা হয় পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্ট, পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়টা বার করা হয়। অর্থাৎ তিনি অবসরের পরে রাষ্ট্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। তো আমাদের তো জাজদের রিটায়ারিং এজ ছিল 62 ইয়ার্স। তখন এই যে জিয়া রহমান সাহেব যখন এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপ্রধান হলেন তখন ওনাকে গিয়ে আমাদের সুপ্রিম কোর্টে জাজরা অনুরোধ করলো যে আমরা তো 62 বছর বয়সে কর্মক্ষম থাকি, আমাদেরকে একটা সুযোগ করে দেন। তখন এই সামরিক ফরমানের মাধ্যমে করা হলো কি যে তারা হাইকোর্ট বিভাগ থেকে অবসরের পরে জুডিশিয়াল এবং কজ জুডিশিয়াল বিচারিক এবং আধা বিচারিক পদে অধিষ্ঠিত হতে পারবেন এবং হাইকোর্ট বিভাগ থেকে অবসরের পরে আপিল বিভাগে তারা ওকালতি করতে পারবেন। এই বিধানটা করা হলো আর্টিকেল 99 সংশোধনীর মাধ্যমে। তো এখন এই পঞ্চম সংশোধনী বাতিল হয়ে গেল, কিন্তু পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে উচ্চ আদালতের বিচারকদের যে এই যে পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্টের যে বেনিফিটটা দেওয়া হলো এটা কিন্তু আর ওনারা কিন্তু বাতিল করলেন না, এটা কিন্তু এখনো কিন্তু রয়ে গিয়েছে। সেটা তো আমরা সপ্তম চতুর্থ সংশোধনীর মধ্যে এই দুর্বলতাগুলো। হ্যাঁ, তারপরে ধরেন এই যে সপ্তম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অবসরের বয়স 62 থেকে 65 করা হলো, সপ্তম সংশোধনী বাতিল হলো, কিন্তু ওই যে অবসরের বয়স যে 65 করা হলো ওইটা কিন্তু রয়ে গেল, ওইটা আর বাতিল করা হলো না। তারপরে আমরা দেখলাম যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে 65 থেকে 67-তে উন্নীত করা হলো এবং সেখানেও একটা বিশেষ উদ্দেশ্যেই করা হয়েছিল যে নিজ দলীয় বলয়ের লোককে বা নিজ বলয়ের ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার মানসে এটা করা হয়েছিল। তো তারপরেও কিন্তু এই 67 যেটা সেটা রয়ে গেল, সেটা কিন্তু বহাল থাকলো বা বাতিল হলো না। এখন আপনি দেখেন এরপরেও আমরা দেখি যে ওনারা কিন্তু যে এই যে 67 বছর বয়সের অবসর গ্রহণ করার পরেও কিন্তু তারা দেখা যাচ্ছে যে চাকরির জন্য সরকারের কাছে তারা হচ্ছে ধন্যা দেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই বাংলাদেশে আইন কমিশন গঠন পরবর্তী এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠন পরবর্তী এখানে সবসময় কিন্তু এই প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের বিচারক অথবা হচ্ছে হলো এই হাইকোর্ট বিভাগের বিচারকরা এই প্রতিষ্ঠানগুলোতে এসেছেন। কিন্তু সংবিধান অনুযায়ী ইন দ্য স্ট্রিক্ট সেন্স অফ দি কনস্টিটিউশন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত কোনো বিচারক কিন্তু আইন কমিশনের সদস্য বা আইন কমিশনের চেয়ারম্যান হতে পারেন না। আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে আর একটা অনুচ্ছেদের সন্নিবেশন করা হয়েছে, সেটা হচ্ছে হলো অনুচ্ছেদ 7ক। সেখানে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে হলো বলা হচ্ছে যে যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ রহিত বাতিল বা স্থগিত করে, ইট ইজ পার্ট 1। আর পার্ট 2 হচ্ছে এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, তাহলে এটা হবে রাষ্ট্রদ্রোহ সম অপরাধ এবং এটার সাজা হচ্ছে হলো দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে পৃথিবীর কোনো দেশের সংবিধানে কিন্তু এই পেনাল প্রভিশন নাই। এই বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই পেনাল প্রভিশন ইনসার্ট করা হয়েছে, সন্নিবেশিত হয়েছে। এখন যদি ধরেন একটা সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় কখন পরাহত হয়, আপনি যদি সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে যদি কোনো কাজ করেন তখনই কিন্তু এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত হবে। এখন সংবিধান তো পোস্ট রিটায়ারমেন্ট যে এমপ্লয়মেন্ট সেটা তো সংবিধান পারমিট করে না। পারমিট করে কোন ক্ষেত্রে? যদি কোয়াজি জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্ট হয়। আমি আপনার কাছে এবং আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আইন কমিশনের চেয়ারম্যান বা আইন কমিশনের মেম্বার এই পোস্টগুলো কি বিচারিক বা আধা বিচারিক পদ কিনা? বা জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের যে ডাইরেক্টর জেনারেল, যেখানে একজন প্রধান বিচারপতি বর্তমানে
এই প্রাক্তন প্রধান বিচারপতি ডাইরেক্টর জেনারেল, এই পদটা কি হচ্ছে হলো এই জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্ট কিনা। যদিও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনে বলে দেওয়া আছে যে হাইকোর্ট জজ বা হাইকোর্টের বিচারক হওয়ার যোগ্য ব্যক্তি এখানে, বা সুপ্রিম কোর্টের বিচারক বা বিচারক হওয়ার যোগ্য ব্যক্তি এই জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের ডাইরেক্টর হতে পারবেন। কিন্তু ওইটাও কিন্তু আমাদের সংবিধানে যে আর্টিকেল 99-এর সাথে সাংঘর্ষিক। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যদি সংবিধানের সাথে অপর কোনো আইন যদি সাংঘর্ষিক হয়, তাহলে ওই আইনটা যতটুকু সাংঘর্ষিক টু দ্যাট এক্সটেন্ট ওই আইনটা বাতিল হবে। তাহলে এখানে যে এই যে উচ্চ আদালতের বিচারকরা যে এই সকল প্রতিষ্ঠানে যে নিয়োগ নিচ্ছেন, তাহলে এটা হচ্ছিল যে আমাদের সংবিধানের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অবৈধ, এবং এটা হচ্ছিল এই সংবিধানের 7 কে আকৃষ্ট করে। সো আপনি যেগুলো বলছেন যে এই যে 17টা সংশোধনী, প্রত্যেকটার মধ্যেই নানা সমস্যা, এবং এই সংশোধনীগুলো হয়েছে অনেক সময় ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, এবং সংবিধানের মধ্যে অনেক রকমের কন্ট্রাডিকশনস আছে শুরু থেকেই বলা যেতে পারে। এবং এই সংবিধান মানুষের অধিকারকেও সুরক্ষা সকল ক্ষেত্রে দিচ্ছে না। বাংলাদেশের সংবিধান এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এবং একটা 1/3 এই সংবিধানের যেগুলো এখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অপরিবর্তনীয় করা হয়েছে। আপনি যেটা বলছেন যে মানুষের অধিকার সুরক্ষার, এখন পৃথিবীর সর্বত্র বিচার বিভাগ ছিল লাস্ট রিসোর্ট অফ দ্য পিপল, জনগণের শেষ ভরসার স্থল। যে জনগণ অন্য কোনো জায়গায় গিয়ে যদি তার বিচার যদি না পায়, মানুষের আশা থাকে বা আকাঙ্ক্ষা থাকে যে আমি বিচার বিভাগে গেলে আমি আমার আকাঙ্ক্ষা চরিতার্থ হবে, আমার আশা পূরণ হবে, এবং আমি আমার কাঙ্ক্ষিত যে প্রতিকার সেটা আমি পাবো। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে সকল না, অনেক বিচারকের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা বিচার বিভাগ দ্বারা হচ্ছিল হয়রানির শিকার হয়েছি, অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। এখন বিচার বিভাগ হচ্ছিল মানুষের অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান, এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছিল মানুষের অধিকার, সকল বিচারক না কিন্তু কিছু কিছু বিচারকের ক্ষেত্রে অধিকার হরণের প্রতিষ্ঠান। এখানে আমি একটা আর্টিকেলের উল্লেখ করছি, আর্টিকেল 35 সাব আর্টিকেল 5। এই আর্টিকেল 35 সাব আর্টিকেল 5টা আমাদের সংবিধানে এসেছে হচ্ছিল যে এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, ওইখানকার হয়েছিল আর্টিকেল 5, যেখানে বলা আছে হচ্ছিল যে নো পার্সন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট অ্যান্ড বিহেভিয়ার। তাহলে আপনি কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠুর আচরণ করতে পারবেন না, কাউকে আপনি কেউর সাথে অবমাননাকর বা লাঞ্ছনাকর ব্যবহার করতে পারবেন না, বা অবমাননাকর বা লাঞ্ছনাকর দণ্ড দিতে পারবেন না। এখন আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হাইকোর্ট বিভাগের 2-1 বিচারক এরা কী করতেন, তাদের হয়তো কন্টেম্পটের পাওয়ার না থাকা সত্ত্বেও বিভিন্ন কারণ দেখিয়ে অনেক সময় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তিকে আদালতে ডেকে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখতেন, এবং অত্যন্ত অশালীন এবং অশ্রাব্য ভাষা ব্যবহার করতেন, এবং তাদেরকে বিভিন্নভাবে অপমানিত এবং লাঞ্ছিত করতেন। এটা তো সংবিধান তো পারমিট করে না, এই যে আর্টিকেল 35 সাব আর্টিকেল 5-এ যেটা বলা হয়েছে। তো এটা যারা করেছেন এটাও কিন্তু ওই যে আর্টিকেল যে 7 ক যেটা, সেটাকে কিন্তু আকৃষ্ট করে। আরেকটা বিষয় আছে হলো যে আপনার এই যে দ্বৈত নাগরিকত্ব। আমাদের সংবিধানে যখন একজন ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হন, সংসদ সদস্যদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছিল বলে দেওয়া আছে যে যাদের দ্বৈত নাগরিকত্ব তারা সংসদ সদস্য পদে আসীন থাকতে পারবেন না, আর প্রতিদ্বন্দ্বিতা যদি করতে চান তাহলে হচ্ছিল তাকে যে কোনো একটা নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে। কিন্তু বিচারকদের ক্ষেত্রে এটা স্পষ্টভাবে এভাবে বলা না থাকলেও বিচারকদের যে শপথে বলা আছে যে তিনি শপথ যখন পাঠ করেন তখন তাকে বলতে হয় যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব। এখন একজন ব্যক্তি যদি একাধারে বাংলাদেশের নাগরিক হন এবং যুক্তরাজ্যের নাগরিক হন, তাহলে যে আপনি বলছেন যে অকৃত্রিম বিশ্বাস, ট্রু ফেইথ অ্যান্ড এলিজিয়েন্স, তাহলে এটা তো হচ্ছিল একদম শতভাগ হতে হবে। অকৃত্রিম বিশ্বাস, বাংলাদেশের প্রতি আনুগত্য শতভাগ হতে হবে। যদি আপনি ব্রিটিশ নাগরিক হন, ব্রিটেনের প্রতি আনুগত্য শতভাগ হতে হবে। এটাকে তো ইট ক্যান নট বি মেক ডিভিজিবল, এটাকে তো আপনি বিভাজিত করতে পারবেন না। তাহলে একজন দ্বৈত নাগরিক তিনি যদি এই যে বিচারক পদে আসীন হওয়ার পর তার দ্বৈত নাগরিকত্ব যদি ত্যাগ না করেন, তাহলে এটা হচ্ছিল তার এই শপথ দ্বারা এটা বাড়িত। শপথ দ্বারা তার এই যে নিয়োগ যেটা, এই নিয়োগটা কিন্তু তখন এই যে শপথ দ্বারা বাড়িতে হওয়ার কারণে তার নিয়োগ অবৈধ। আর নিয়োগ যদি অবৈধ হয়
তিনি যেহেতু নিয়োগ অবৈধ, তাহলে তিনি বিচারক পদে বহাল থাকাকালীন যতগুলো রায় বা আদেশ দিয়েছেন প্রত্যেকটা রায় বা আদেশ অবৈধ। সেটা তো হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, সেটা বাংলাদেশে হয়েছে। সেটা বাংলাদেশে 3-4 জন বিচারকের ক্ষেত্রে হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের যে যারা নীতি নির্ধারণী আছেন, রাষ্ট্রের দায়িত্বে বা সরকারের দায়িত্বে যারা আছেন, তারা এই বিষয়টার প্রতি আলোকপাত করবেন এবং ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি অর্থাৎ দ্বৈত নাগরিক যেন বিচারক পদে নিয়োগ পেতে না পারে। আর ইতিপূর্বে যারা নিয়োগ পেয়েছেন তারা যে সকল রায় বা আদেশ দিয়েছেন, এই সকল রায় বা আদেশের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ বাঞ্ছনীয়। সো আপনি কি মনে করেন এখন এই যে আমরা রিফর্মসের কথা বলছি বা রিকনস্ট্রাকশনের কথা বলছি, বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে আসলে কি করা উচিত? কনস্টিটিউশন এখন কনস্টিটিউশন তো ধরেন, এটা কি আপনি মনে করেন যে অনেক রকমের লুফুলস আছে এবং আপনি যতই সংস্কারের কথা বলেন না কেন, যত সমস্যা সমাধানের চেষ্টা করেন না কেন, সংবিধানকে এই অবস্থায় রেখে আসলে সেটা সম্ভব নয়। এবং সেক্ষেত্রে আমি বলছি আপনি কি করা উচিত? না, ধরুন বাংলাদেশে হচ্ছে ইতিমধ্যে কেউ বলছেন যে এটা রিরাইট করা উচিত, কেউ মনে করেন যে অ্যামেন্ডমেন্ট করে আসলে। আমি বলছি যে বাংলাদেশে অসাংবিধানিক শাসন হচ্ছে 5বার অসাংবিধানিক শাসন এসেছে। প্রথম হচ্ছে 1975 সালে একটা সেটা অসাংবিধানিক শাসনটা মার্শাল্লোর মাধ্যমে অসাংবিধানিক শাসন আসে। এরপরে হচ্ছিল 1982 সালে মার্শাল্লোর মাধ্যমে অসাংবিধানিক শাসন আসে। এই দুইটা অসাংবিধানিক শাসনকেই কিন্তু আপনার এই 5ম এবং 7ম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়। এবং উভয় ক্ষেত্রে হচ্ছিল মানে এই যে নির্বাচন পরবর্তী যারা বৈধতা দিয়েছেন সংসদে তাদের 2/3 মেজরিটি ছিল, সেজন্য তারা বৈধতা দিতে পেরেছেন। এরপরে আপনার যে অসাংবিধানিক শাসন আসে সেটা হচ্ছিল কর্মরত প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন যে অস্থায়ী সরকার, সেটাও অসাংবিধানিক ছিল। সেটাকে একাদশ সংশোধনী দ্বারা সেটাকে বৈধতা দেওয়া হয়। এবং বৈধতা দেওয়া পূর্ববর্তী কিন্তু একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটে যদিও খুব বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করে নাই, যাই হোক ওই গণভোটের দ্বারাও কিন্তু তার এই যে অসাংবিধানিক শাসনটা অনুমোদিত হয়েছিল। এই ধরেন এই 3টা অসাংবিধানিক শাসন কিন্তু অনুমোদিত হয়েছে এবং এটার সংবিধানে এটার বৈধতা দেওয়া হয়েছে। এরপরে যে চতুর্থ অসাংবিধানিক শাসন 111 গভর্নমেন্ট, ওইটা অদ্যাবধি ওইটাকে বৈধতা দেওয়া হয় নাই। আর এরপরে যে বর্তমান বর্তমান যে অসাংবিধানিক শাসন আপনি বললেন আলোচনার প্রারম্ভে যে 106 অফ দ্য কনস্টিটিউশনকে অ্যাডভাইজারি জুরিসডিকশন, যেটা সুপ্রিম কোর্টের, তো এই প্রশ্নটা আসবে যে অ্যাডভাইজারি জুরিসডিকশনের মাধ্যমে এই ধরনের বৈধতা দেওয়ার সুযোগ আছে কিনা। আর বৈধতা তো তখন দিতে হবে, অর্থাৎ যে ওনারা যখন একটা নির্বাচন করবেন, যদি সংবিধান যদি বহাল থাকে, আর বহাল যদি না থাকে সেটাও ভিন্ন কথা। বহাল না থাকলেও কিন্তু তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যেটা 1970 সালে ওই যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে যেটা ইয়ে খান করেছিলেন। তো সেটা তো ওই 1970-এর নির্বাচনেই কিন্তু হয়েছিল টু ফ্রেম এ কনস্টিটিউশন ফর পাকিস্তান, যে পরবর্তীতে তো সেটা আমাদের স্বাধিকার বা স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। তো এখন আপনি যেহেতু সংবিধান বহাল আছে, সংবিধান যদি বহাল থাকে সেক্ষেত্রে হচ্ছিল বর্তমান যারা যে কেয়ারটেকার সরকার পরিচালনা করছেন তাদেরকে পলিটিক্যাল ডায়ালগে যেতে হবে। আমাদের যে সকল রাজনৈতিক দল আছে তাদের সাথে পলিটিক্যাল ডায়ালগে গিয়ে তারপরে তারা যদি সম্মত হয়, নির্বাচন পরবর্তী তাদের যদি 2/3 মেজরিটি যদি থাকে, তারা হয়তো এদের কার্যকলাপকে বৈধতা দিবেন। আর যদি সংবিধান যদি সাসপেন্ড করে দেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে তো এটা হচ্ছে যে বিপ্লবী সরকার ফরমান বলে আর কি, প্রোক্লামেশনের মাধ্যমে এই দেশ বা রাষ্ট্র শাসন হবে, উভয়টাই করা যায়। এবং এখানে মুখ্য হচ্ছে যে জন চাওয়া বা জন আকাঙ্ক্ষা কি। তো আমাদের দেশে ধরেন যে একটা নির্বাচিত সরকার তো অনেক দলের অনেক রকমের অঙ্গীকার আছে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সেটা পূরণ করে না। সেক্ষেত্রে এই ধরনের একটা সরকার করতে পারে কি না, যে সকলের সম্মতির ভিত্তিতে, মানে একটা ডায়ালগের, আপনি যেটা বলছিলেন ডায়ালগের মধ্য দিয়ে একটা কনসেনসাস ডেভেলপ করে একটা কনস্টিটিউশনকে নতুন করে তৈরি করার, সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে হতে পারে না। এখন আপনি যদি কনস্টিটিউশনকে যদি বাতিল করেন, অ্যাব্রোগেট করেন, বা কনস্টিটিউশনকে যদি সাসপেন্ড করেন, দুইটাই আপনি করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছিল আপনাকে মানে আগামী যে সংসদ নির্বাচন যেটা হবে সেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে। ওরা খালি ওই যে সংবিধানটা প্রণয়ন করবেন, তারপরে আবার আপনি নির্বাচন দেবেন। আর আপনি যদি সংবিধান যদি বহাল রাখেন, সেক্ষেত্রে এটাও কিন্তু সম্ভব। সেক্ষেত্রে আপনাকে যে 5ম সংশোধনী বা 7ম সংশোধনীর ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা করতে হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই যে 5ম সংশোধনীর মাধ্যমে আপনার যে আর্টিকেল 150 আগে যে আপনার যে এই যে
অসাংবিধানিক যে সকল শাসন বাংলাদেশে হয়েছিল প্রত্যেকটা অসাংবিধানিক শাসনকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশনের মাধ্যমে। তো এরা কী করলো, এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশনটাকে সীমিত করে দিয়েছে। সীমিত করে দিয়ে বলেছে যে 1971 সালের 25শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর, অর্থাৎ এই সংবিধান গৃহীত হওয়া অবধি এই পিরিয়ডটা হচ্ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন। এই পিরিয়ডের বাইরের কোনো কার্যক্রম বা কার্যকলাপ টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশনের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাকে যদি ভবিষ্যতে যদি এটাকে যদি বৈধতা দিতে হয় তাহলে এই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে এবং এই যে 150 অনুচ্ছেদ যেটা এটা বাতিল করতে হবে। আপনাকে তো বৈধতা দিতে, যদি সংবিধান বহাল রেখে বৈধতা দেন, আপনাকে তো এটা হচ্ছিল 4th শিডিউলে, সংবিধানের 4th শিডিউলে, 4th তফসিলে টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। সেই পথ তো তারা রুদ্ধ করে দিয়েছে। মানে আমাদের যে বিগত যে সরকার, ওরা তো দীর্ঘ 15 বছরের অধিক সময় ক্ষমতাসীন ছিল, তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যা কিছু করা দরকার অসাংবিধানিক সব কিছুই কিন্তু তারা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছে। কিন্তু সংবিধান তো তাদের চিরস্থায়ী করতে পারেনি। এখন সংবিধান তো হচ্ছে কি, আপনার সংবিধান তো ইট ইজ উইল অফ দি পিপল। আমাদের সংবিধানে এটাকে ওই যে ল্যাটিনে বলা হয়েছে হলো ভক্স পপুলি, মানে জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষা। এবং আমাদের সংবিধানের অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে যে আমাদের যে এই সংবিধান, এটা হলো জনগণের অভিব্যক্তির চরম অভিপ্রায়ে আমাদের এই সংবিধান রচিত। জনগণের আকাঙ্ক্ষা কী, জনগণের চাওয়া কী? তো জনগণ তো চাচ্ছে যে এখানে হচ্ছিল গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন হবে এবং জনগণ যাকে ভোট দেয় তারা রাষ্ট্র শাসন করবে বা দেশ পরিচালনা করবে। এক্সিস্টিং কনস্টিটিউশনেও কিন্তু এই কথাটাই কিন্তু বলা আছে। এখন আপনি দেখেন যে আমাদের যে মানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, এটা হচ্ছিল একটা মীমাংসিত বিষয় এবং এটা কিভাবে মীমাংসিত হলো, এটা সকল রাজনৈতিক দলের জন আকাঙ্ক্ষা এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এই বিষয়টা হলো মীমাংসিত হলো। এই মীমাংসিত বিষয়টাকে মানে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রীর একক ইচ্ছায়, আমি এখানে বলবো যে তার একক ইচ্ছায় এবং তার সহযোগী হিসাবে আমাদের বিচার বিভাগের আরও 2-1 ছিলেন, তারা তাকে মানে তার এই যে গণভবনে যেতেন, তার বেডরুমে পর্যন্ত তার অ্যাক্সেস ছিল, তারা তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে এই কাজগুলো কিন্তু করিয়েছে। এই কাজগুলো করিয়ে তারা যে বাংলাদেশের ভবিষ্যৎকে তারা মেঘাচ্ছন্ন করেছে, অন্ধকারাচ্ছন্ন করেছে এবং বাংলাদেশ কিন্তু অত্যন্ত একটা সম্ভাবনাময় দেশ। আপনি এখনও যদি আমি বলি যে বাংলাদেশ যদি একজন ভালো লিডার পায় এবং ওই লিডারের মধ্যে যদি চারটা, ইফ দেয়ার ইজ কম্বিনেশন অফ 4 কোয়ালিটিস ইন দ্যাট লিডারশিপ, দ্যাট ইজ অনেস্টি, সিনসিয়ারিটি, ডেডিকেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম, উইদিন এ শর্টেস্ট পসিবল টাইম হি উইল বি এবল টু রিচ দি কান্ট্রি টু এ ভেরি প্রেস্টিজিয়াস পজিশন। তো আমাদের তো জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা কিন্তু যে সিঙ্গাপুরের যে লি কিউ ওয়ান বা যে জাপানের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানে যারা নেতৃত্ব দিয়েছেন বা কোরিয়া যুদ্ধের পরে কোরিয়ার যারা নেতৃত্ব দিয়েছেন, ওই ধরনের নেতা কিন্তু আমরা পাই নাই। সাম্প্রতিক যে দুটো প্রসঙ্গ আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। প্রথম যেটা আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে 5ই অগাস্টের পরে আমরা দেখছি যে প্রচুর মামলা হচ্ছে এবং এই মামলাগুলো অনেকেই মনে করে থাকেন যে আওয়ামী লীগ সরকার আমলে যে ধরনের মামলা হয়েছে, যে অজ্ঞাতনামা ব্যক্তিদের মধ্যে একটা মামলা রেডি করে অজ্ঞাতনামা অনেককে দিল, সময় সুযোগ মতো এক একজনকে ঢুকিয়ে দিচ্ছে, গায়েবী মামলা, ঘটনা ঘটেনি একটা মামলা করে দিল, অনেক মানুষ মৃত আছেন, অনেকে আছেন বিদেশে, তাদেরকে মামলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বা মূল কথা হচ্ছে যে কেসগুলো অত্যন্ত দুর্বল। সো কিন্তু এখন যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এদের আবার অনেকে কিন্তু অপরাধী। কিন্তু একজন ধরেন মানি লন্ডারিং করলো কিংবা অন্য করাপশনের সঙ্গে যুক্ত, তাকে খুনের মামলায় দিয়ে দেওয়া হচ্ছে। সো আপনি তো নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন, আপনার কি ধারণা? আবার এদের অনেকেই আসলে আইনের আওতায় আনা দরকার, এদেরকে কাস্টডিতে নেওয়া দরকার, সেটাও জরুরি। এখন আইনের আওতায় আনা দরকার, এটা আপনি যেমন এটা ফিল করেন, এটা সমগ্র দেশবাসী ফিল করে। কিন্তু আপনি তো যে মামলা যে দিবেন, ওই মামলা তো হচ্ছে বস্তুনিষ্ঠ হতে হবে মামলা। এখন আপনি যেটা বললেন যে মামলা যদি ধরেন অজ্ঞাতনামা যদি 40 জন, 50 জন বা 500 জন বা 2000 জন, অতীতে যেটা করা হয়েছে আমরা কেন সেটা করব? আর আমি মনে করি যে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, যারা রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করেছে, যারা দেশের অর্থ পাচার করেছে,
এবং যারা গুম খুনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এদের বিরুদ্ধে আপনি মামলা আনয়ন করেন এবং এদের বিরুদ্ধে 1টা 2টা 3টা বা 4টা মামলা, এক একজনের বিরুদ্ধে 3-4টা মামলা করলেই কিন্তু যথেষ্ট, এর বেশি মামলা করার কোনো প্রয়োজন নাই। যেন আমরা দেখেছি প্রাক্তন যে আমাদের যে এই বিএনপি প্রধান ছিলেন যে বেগম খালেদা জিয়া, তো তাকে আপনি এটা তো পৃথিবীর ইতিহাসে এগুলো কিন্তু নজিরবিহীন। ওনাকে নিম্ন আদালত তাকে 5 বছরের সাজা দিল এবং যেই সাজাটা দিয়েছে এই সাজাটা কিন্তু কোনোভাবেই জাস্টিফাইবল না। অর্থাৎ সেখানে দেখা গিয়েছে যে যেই অঙ্কের টাকা অর্থ আত্মসাৎ হয়েছে বলেছে, তার চেয়ে কিন্তু দেখা গিয়েছে সুদে আসলে ওই টাকাটা তখন আরও মানে স্ফীত হয়ে তার 3 গুণ হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু তারা কিন্তু যেহেতু এটা ফরমাসি রায়, তারা কিন্তু তাকে এই সাজা দিলেন, 5 বছরের সাজা দিলেন এবং যেই বিচারক সাজা দিলেন, সাজা দেওয়া পরবর্তী কিন্তু তাকে পুরস্কার স্বরূপ উচ্চ আদালতের বিচারক পদে আসীন করানো হলো। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু এই মামলা মানে এই মামলায় তো দুর্নীতি না হলে এক ধরনের অনিয়ম তো হয়েছে। তো অনিয়মের জন্য তো ধরেন অনিয়মের জন্য তো আপনার সাজা আলাদা না 5 বছরের সাজা তো হয় না। অনিয়মের জন্য আপনি তাকে ওয়ার্নিং দিতে পারতেন, বা যেটাকে বলে সিম্বলিক পানিশমেন্ট, যে ঠিক আছে যে টিল রাইজিং অফ দি কোর্ট, যে আদালতের মানে আদালত যখন তার যে কার্যক্রম পরিচালনার জন্য আসন গ্রহণ করলো তখন থেকে আদালত তার আসন থেকে উঠে যাওয়া অবধি, এটাকে বলে টিল রাইজিং অফ দি কোর্ট। আদালত কখন বিচার কার্য পরিচালনার জন্য বসলো আর কখন আদালত বিচার কার্য পরিচালনা ত্যাগ করলো, এই সময়ের জন্য যদি ওইটারও কিন্তু এখানে সম্ভাবনা নাই। এটা এত দুর্বল মামলা না, কি হতে পারে যে আদালত যখন বসলো এবং উঠে যাওয়া টিল রাইজিং অফ দি কোর্ট পানিশমেন্ট হতে পারে। উনি তো তখন তো ইয়েতে ছিলেনই, এটাকে বলা হয় সিম্বলিক পানিশমেন্ট। তিনি তো তখন আদালতে উপস্থিত ছিলেন। অর্থাৎ একটা মামলা যখন মানে সাজা ঘোষণা করা হয় বা রায় ঘোষণা করা হয়, এটা হচ্ছিল আইনের বিধান যে যিনি মামলায় অভিযুক্ত তাকে আদালতে উপস্থিত থাকতে হয়। তো এটা হচ্ছিল মানে কোনো ক্ষেত্রে এটা আদালত যেটা করে আর কি, যে অত্যন্ত দুর্বল মামলা তখন একটা সিম্বলিক পানিশমেন্ট দিয়ে তারপরে এটা ছেড়ে দেওয়া হয়। তো এখানে তো ধরেন এই যে এই ওনাকে যে মামলা সাজা দেওয়া হয়েছে, এখানে সাজা দেওয়ার কোনো ধরনের সুযোগ ছিল না। তারপরে দেখা গেল যে অধস্তন আদালত 5 বছরের সাজা দিল, আর উচ্চ আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে এটা 10 বছর হয়ে গেল। তো 10 বছর কেন হয়েছে, তিনি যেন পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সেজন্য এখানে উদ্দেশ্যমূলকভাবে এই রায়গুনা দেওয়া হয়েছে। তো এখন আমাদের অধস্তন আদালত বলেন বা উচ্চ আদালত বলেন, বিচারকরা যদি ফরমাসির রায় যদি দেন অথবা রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করেন এবং নির্দেশনা বাস্তবায়ন পরবর্তী আপনি যদি দেখেন যে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাহলে এটা তো হচ্ছিল দেশের জন্য এবং বিচার বিভাগের জন্য দুঃখজনক, লজ্জাজনক এবং অবমাননাকর। এবং এতে তো আমরা সামনের দিকে এগোবো না, আমরা তো পিছনের দিকে চলে যাব। সো আমরা সবাই লক্ষ্য করেছি জুলাই অগাস্টে কি হয়েছে 2024 সালে এবং তার আগের 15 বছরে কি হয়েছে, এবং জুলাই অগাস্টের এই হত্যাকাণ্ডগুলো বা গণহত্যার তথ্য প্রমাণ কিন্তু আমাদের চোখের সামনে আছে। সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকেই মানে সবাই তার বিচার চান এবং সেই বিচার তার কিভাবে হওয়া উচিত, কোথায় হওয়া উচিত, সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা আছে এবং তার যারা সহযোগী নানা ক্ষেত্রে তাদেরও বিচার হওয়া দরকার বাংলাদেশে, এবং সেটা যদি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় সে কারণেই হওয়া উচিত। আপনি কি মনে করেন? এবং শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং ইতিমধ্যেই তিনি লাল পাসপোর্ট সেটা বাংলাদেশ সরকার বাতিল করেছে। সব মিলিয়ে আপনি কি মনে করেন তার বিচারিক প্রক্রিয়াটা আমাদের যে দণ্ডবিধির অধীন উনি যে সকল অপরাধ করেছেন ওই সকল অপরাধের ক্ষেত্রে আমরা হলো আমাদের যে এই এখন এক্সিস্টিং যে আদালত ব্যবস্থাপনা আছে, আমাদের বিদ্যমান যে আদালত ব্যবস্থাপনা, যে জেলা জজ, এটা জেলা মানে সেশনস কোর্ট অফ সেশনস মানে দায়রা আদালতে ওনার এই বিরুদ্ধে মামলা হতে পারে এবং বিচার কার্য পরিচালিত হতে পারে। আর যে গুম খুন যেগুলো, এগুলো তো মানবতা বিরোধী অপরাধ। এখন আমাদের যে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠিত হয়েছিল, সেটা কিন্তু যদিও আমরা বলি আন্তর্জাতিক, সেটা কিন্তু আন্তর্জাতিক ছিল না। সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল অবজারভার আমরা কিন্তু অ্যালাউ করিনি। আপনি নিশ্চয়ই মনে আছে যে ডেভিড ক্যাটবেনকে ঢাকা বিমানবন্দর থেকেই পরবর্তী ফ্লাইটে ফেরত দেওয়া হয়েছিল। তো এটাকে আপনি আন্তর্জাতিক বলতে পারেন না। এবং এটার সবচেয়ে বড় দুর্বলতা যেটা আপনার যে হাইকোর্ট বিভাগের বিচারকদেরকে দিয়ে এই আদালতের বিচারক করা হয়েছে। তো এখন হাইকোর্ট বিভাগের বিচারক যারা, আর্টিকেল 94 অফ দ্য কনস্টিটিউশন, সেখানে বলে দেওয়া আছে যে হাইকোর্ট বিভাগের বিচারকরা শুধুমাত্র হাইকোর্টে বসবেন, হাইকোর্ট বিভাগে বসবেন, এবং আপিল বিভাগের বিচারকরা শুধুমাত্র আপিল বিভাগে বসবেন। এখন ওই আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা, ওইটা তো হাইকোর্ট বিভাগের কোনো এই এক্সটেনশন না।
সেটা তো হচ্ছিল একটা আলাদা এই আদালত বা আলাদা ট্রাইব্যুনাল। তো ওই ট্রাইব্যুনালে তো আপনার অ্যাজ পার দি কনস্টিটিউশন অ্যাজ ইট ইজ নাও আপনি হাইকোর্ট বিভাগের কোনো এক্সিস্টিং জাজকে আপনি তো সেখানে তো মানে এই বিচারক পদে আপনি তো প্রদান করতে পারেন না। আপনাকে আমি উদাহরণ দিই, শাহাবুদ্দিন সাহেব যখন প্রধান বিচারপতি ছিল তখন বিচারপতি বদরুজ্জামান নামে এক ভদ্রলোক ছিলেন, অত্যন্ত উনি এই যে এই খুবই দৃঢ় মনোবল এবং আইন কানুনের ব্যাপারে উনি বেশ মানে দক্ষ ছিলেন। তো ওনাকে শাহাবুদ্দিন সাহেব কোর্ট অফ সেটেলমেন্টে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিলেন। আমি নিজেও ওই কোর্টের চেয়ারম্যান ছিলাম। তো এখন নিয়োগ দেওয়ার পরে উনি শাহাবুদ্দিন সাহেবকে গিয়ে বললেন যে আপনি তো আমাকে যে পোস্টিং দিয়েছেন এটা আপনি করতে পারেন না, কনস্টিটিউশন ডাজ নট পারমিট। শাহাবুদ্দিন সাহেব বললো কেন? বললো যে আপনি আর্টিকেল 94 দেখেন, ওটা তো এই যে কোর্ট অফ সেটেলমেন্ট যেটা ওইটা তো হলো যে হাইকোর্ট ডিভিশন না, আপনি হাইকোর্ট ডিভিশনের বাইরে আমাকে কোথাও কিন্তু আপনি এই বিচারক পদে আপনি যতক্ষণ পর্যন্ত আমি হাইকোর্টের বিচারক আপনি অন্য কোনো কোথাও আমাকে প্রদান করতে পারেন না। একই কথা কিন্তু এই যে আমাদের এই যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল যেটা হয়েছিল এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এবং এটা আমাদের দেশে তো আমরা দেখেছি যে যখন যেই সরকার আইনটা করে বা যেই সরকারের সময় মামলা হয় এটা হচ্ছিল তাদের জন্য অনুকূল পরিবেশ, তখন সব তাদের ডিজায়ার অনুযায়ী কিন্তু সব সিদ্ধান্ত হয়। তো এখন আপনি দেখেন এখন সিদ্ধান্ত দিতে যদি যান এটা যদি চ্যালেঞ্জ হয়, এখন দেখবেন যে এটা জনগণের চাওয়া বা জনগণের আকাঙ্ক্ষা বা সংবিধানের সঠিক ব্যাখ্যার আলোকে কিন্তু সিদ্ধান্ত আসবে। আপনার আরেকটা জিনিস নিশ্চয়ই মনে আছে যে কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দেওয়া এই ট্রাইব্যুনাল কী করলো, এই যাবজ্জীবন কারাদণ্ড দিল। তখন কিন্তু ওই যে আমাদের যে শাহবাগ আন্দোলন হলো, আর এখানে কিন্তু ছিল না, এই যে আপিলের বিধান ছিল না, তাহলে আপিলের বিধান করলো এবং আপিলে এই যাবজ্জীবন কারাদণ্ডকে মৃত্যুদণ্ড করা হলো। এটাও কিন্তু আমাদের সংবিধান অনুমোদন করে না। আর্টিকেল 35-এ এটা যে আপনার মানে একটা কর্মসংগঠন কালে আপনার শাস্তির যে বিধান ছিল এর চেয়ে হায়ার পানিশমেন্ট আপনি তাকে কিন্তু দিতে পারবেন না। তো আপনি একটা আইনের অধীনে তাকে বিচার করে আপনি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী আপনি শাহবাগে একটা এই যে এই আন্দোলনের আবহ সৃষ্টি করে জনদাবি সৃষ্টি করে বা তথাকথিত জনদাবি সৃষ্টি করে আপনি এই আইনটাকে সংশোধন করলেন, সংশোধন করে আপিল করে তার এই যাবজ্জীবন কারাদণ্ডকে আপনি মৃত্যুদণ্ডে রূপান্তরিত করলেন। এগুলো যদি ভবিষ্যতে যদি চ্যালেঞ্জ হয় এগুলো সব কিছুই কিন্তু ধরেন আপনার ইয়েতে আসবে, চলে আসবে। এই যে পুনর্বিচার যদি করা হয় দেখবে যে দেখা যাবে যে এখানে সকলের ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে। আপনার তো স্কাইপ কেলেঙ্কারির কথা নিশ্চয়ই মনে আছে। এখন স্কাইপ কেলেঙ্কারিটা আপনার আনআর্থ হওয়ার পরেও যে বিচারক এই স্কাইপ কেলেঙ্কারির সাথে জড়িত তাকে দেখা গেল যে হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি দিয়ে আপিল বিভাগে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকেও কিন্তু আবার দেখা গেল যে পদোন্নতি দেওয়া হলো। তো এখন বাংলাদেশের ক্ষেত্রে তো এগুলোই হয়েছে। ক্ষমতাসীন সরকারে আপনি যদি ডিজায়ার ফুলফিল করেন, আপনি যত অন্যায় করেন না কেন, যত অবিচারই করেন না কেন, আপনার কোনো কিছুই হবে না, বরং আপনি পুরস্কৃত হবেন। আর আপনি যদি তাদের ডিজায়ারের বাইরে যান তখন আপনি অপমানিত হবেন, আপনি লাঞ্ছিত হবেন, আপনাকে চাকরিচ্যুত করা হবে। তো আর কিছু যোগ করতে চান? জাস্ট 1 মিনিট সময় যদি আপনি। না, এখন আপনি দেখেন যে একটা মানে মানুষের আকাঙ্ক্ষা কি বা মানুষের চাওয়া কি, এই দেশের ধরেন সিংহভাগ মানুষই কিন্তু হচ্ছে হলো দেশপ্রেম আছে, সবাই কিন্তু দেশপ্রেমে উজ্জীবিত, সবাই চায় হচ্ছে হলো একটা ভালো সরকার আসুক, দেশে ভালো শাসন হোক এবং দেশে উন্নতি বা অগ্রগতি বা প্রগতি হোক। তো সেটা করার জন্য আমাদের যে এটা তো দীর্ঘদিন আপনি দেখেছেন যে আমাদের এখানে গণতন্ত্র বলে কোনো কিছু ছিল না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তো এখন যারা তত্ত্বাবধায়ক হিসেবে বা অস্থায়ী সরকার হিসেবে যারা আসেন তাদের নিকট জাতির প্রত্যাশা কিন্তু অনেক। তো আমি আশা করব যে তারা জাতির প্রত্যাশা পূরণ করবেন। আর সংবিধান বলেন বা আইনে বলেন কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতি যদি থেকে থাকে সেটা অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি সেটাকে অতিক্রম করা কিন্তু সম্ভব। অনেক ধন্যবাদ মিস্টার ইকতেদার আহমেদ আমাদের সঙ্গে কথা বলবার জন্যে। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল এবং সাবেক জেলা জজ মিস্টার ইকতেদার আহমেদ। এবং সব কথার মূল কথা যেটা তিনি বলবার চেষ্টা করেছেন যে বিচার বিভাগের অনেক নৈরাজ্য হয়েছে, অনেক অনাচার হয়েছে, এমনকি সংবিধানকে কেন্দ্র করেও হয়েছে। এগুলোর আমূল পরিবর্তন দরকার। এবং বাংলাদেশ রাষ্ট্রটা এমন একটা জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে যে এর আসলে পুনর্গঠন দরকার। আমাদের পেছনটাকে রিভিজিট করা দরকার। কনস্টিটিউশন নিয়ে আমাদের
ভালোভাবে ভাবা দরকার এবং মানুষের অধিকার যেন সর্বত্র প্রতিষ্ঠিত হয় এবং আমাদের কথার সঙ্গে কাজের জন্য মিল থাকে। কথার মধ্যে বা যে কোনো লিখিত দলিলের মধ্যে কোনো কন্ট্রাডিকশন যেন না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। এবং সেটা হয়তো এই সরকার, যেহেতু এটা জন আকাঙ্ক্ষার সরকার, সেই সরকার করবার উদ্যোগ নিতে পারে, তবে এর অবশ্যই আইনি এবং সাংবিধানিক বৈধতার প্রশ্ন আছে, সেগুলো নিশ্চিত করতে হবে এবং সেগুলো করবার জন্য এক ধরনের ডিসকোর্স তৈরি করতে হবে এবং এক ধরনের ডায়ালগ বিভিন্ন পলিটিক্যাল পার্টিজ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে করতে হবে এবং সেটা করে এক ধরনের জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা করবার এখনই আসলে যথাযথ সময়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।